নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আপনারা জানেন যে বেদজ্ঞান আয়ুর্বেদ কিভাবে ক্রিটিক্যাল পেশেন্টের একেবারে শেষ মুহূর্ত থেকে ফিরিয়ে আনতে পেরেছে সাধারণ জীবনযাপনে বিভিন্ন সমস্যার বিভিন্ন ক্ষেত্রে। এবং আজকেও যে গুরুত্বপূর্ণ বিষয় বেছে নেওয়া হয়েছে আমি জানাবো, তার আগে বলে রাখবো যে এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান, সব সময় যাতে এই অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য কি করতে হবে, হাতে ফোন রয়েছে আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটি ভেন একেডি প্লাস, চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। আর পরবর্তীকালেও যদি চান এই অনুষ্ঠান দেখবেন তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বেশ, আজকের বিষয়টা আপনাদের একবার জানিয়ে রাখবো। GERD মূলত এই যে সমস্যা, হয়তো অনেকেই শুনেছেন বা অনেকে নাও জানতে পারেন, তারা জেনে নিন যে GERD বেসিক্যালি পেটের ভেতরের একটা সমস্যা। তাতে যেই লক্ষণগুলো দেখা যায়, মোটামুটি আমি যেইটুকু জানি যে বুকে জ্বালা, কাশি, আরও বিভিন্ন রকমের সমস্যা। এবং ভবিষ্যতে এই রোগটা যদি স্টে করে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা, অনেক কিছু হতে পারে। এবং কি হতে পারে, কতটা সতর্কতা অবলম্বন করা আমাদের প্রয়োজন, এবং তার আগে একটা বড় প্রশ্ন অবশ্যই আসবে যে কেন হয় এই রোগটা। আর যারা জানেন না তাদের মনে এই প্রশ্নটা আরও আসবে যে এই রোগটা কি। আজকে সবটাই জানবো এবং যিনি আমাদের এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাবেন, ডক্টর সুলতান খান। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই জানতে চাইবো যে GERD এই রোগটা কি। GERD যেটা ফুল ফর্মের প্রশ্ন উত্তর লুকানো আছে, যেটা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। মানে হচ্ছে যে আমাদের যে খানপান আমরা খাচ্ছি বেসিক্যালি তার আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড মুভমেন্ট থাকে, কিন্তু এই সমস্যাতে আমরা দেখি যে যে খানপান আমরা করছি সে খাওয়া দাওয়া আলটিমেটলি কিছু কারণের জন্য সেটা আমাদের কিন্তু খাদ্যনলীতে ব্যাক করে আমাদের মুখ পর্যন্ত চলে আসে। তার সঙ্গে কিছু অ্যাসিড চলে আসে, টক কিছু জল পর্যন্ত এরকম জিনিসগুলো চলে আসে। তার জন্য আমরা দেখি আমাদের বুকে জ্বালা, চেস্ট পেন বা মুখ তেতো হয়ে যাওয়া বা অ্যাসিডিটি সমস্যা, এটা আমরা কিন্তু প্রচুর ফেস করি আমরা। GERD যেটা আমরা আজকে মডার্ন দেখছি আমরা, সেটা আয়ুর্বেদে কিন্তু আম্লপিত্তের সঙ্গে আমরা কোরিলেট করি। এই সমস্যাটা অনেক পুরনো, আয়ুর্বেদে 1000 বছর আগে উল্লেখ করে দেওয়া হয়েছে। GERD এমন একটা সমস্যা যেটা কিন্তু অনেক লোক এটা বুঝতেই পারে না যে এটা এমন একটা ক্রনিক রোগ। কেন কি স্টার্টিং এই সমস্যাটা কম বেশি সবাই একটা ফিল করেছে, কিন্তু কিছু লোক নিজের লাইফটা পরিবর্তন করেছে, ঠিকঠাক খানপান করেছে, এক্সারসাইজ করেছে, অনেক কিছু নিয়ম চেঞ্জ করার পর দেখা গেল এই রোগটাই চলে গেছে। কিন্তু অনেক কিছু লোক রয়েছে যারা কিন্তু ট্রিটমেন্ট কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, প্রপার গাইডলাইন্স নেই। কিন্তু কেন কি গ্যাসের ওষুধ তো আমরা দেখি খুব ইজিলি অ্যাভেলেবল রয়েছে। অনেকরাও আমাদেরকে অ্যাডভাইস করে দেয় যে এই ধরনের গ্যাসের ওষুধ খাও, তাহলে গ্যাসটা আপনার ফর্ম হবে না। গ্যাস ফর্ম হবে না, কিন্তু প্রবলেমটা তো আপনি একটা সমস্যা আপনার কিন্তু রোগের টার্ন করে গেছে। তো এই রোগটা আপনি যখন পর্যন্ত প্রপার চিকিৎসা করবেন না, এখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। একদমই। তার মানে আপনি যেটা বললেন যে খাওয়া দাওয়া একটা বড় ফ্যাক্টর, সেক্ষেত্রে খাওয়া দাওয়াই কি প্রধান কারণ, নাকি এছাড়াও আর কিছু কারণ রয়েছে? GERD অনেক কিছু কারণ রয়েছে। কেন কি GERD এমন একটা সমস্যা যেখানে দেখা যায় যে আমাদের একটা যে খাদ্যনালী রয়েছে আর স্টমাক রয়েছে, তার একদম ঠিক মুখে আমাদের একটা গেট লাগানো আছে, তাকে লেস বলে একটা গেট লাগানো আছে। সেখানে কিন্তু যখন কোনো কারণের জন্য ও সে ঠিকঠাক ফাংশন করতে পারে না, কেন ওই গেটটাই কিন্তু আলটিমেটলি আমাদের খাবারগুলোকে ব্ল্যাক ফ্লো হতে কিন্তু আটকিয়ে দেয়। কিন্তু কোনো কারণের জন্য ওই যখন গেটটা ঠিকঠাক ফাংশন করতে পারে না, তো সেখানে দেখা যায় যে খাবারগুলো আমাদের রিফ্লেক্ট হচ্ছে, এই একটা কারণ হতে পারে। হাইটাস হার্নিয়া বলে একটা সমস্যা আমাদের হয়ে যায়, সেখান থেকে এই প্রবলেমটা আমাদের হতে পারে। ওবেসিটি একটা কারণ হতে পারে, ওবেসিটির জন্য আমাদের এই সমস্যা হতে পারে। প্রেগনেন্সিতে দেখা যায় যে প্রেগনেন্সিতে প্রচুর মহিলারা এই সমস্যা থেকে আক্রান্ত থাকে, এই সমস্যা হতে পারে। তারপর হচ্ছে আমাদের যেটা খানপান আমি বললাম, এমন কিছু খাওয়া দাওয়া যেটা আমরা খুব বেশি, যেমন অ্যালকোহল, ক্যাফিন আমরা প্রচুর খেয়ে ফেলি, সেখানে তার জন্য আমাদের GERD সমস্যাগুলো হয়। আর কিছু এমন লাইফস্টাইল আমরা লিড করি যার জন্য কিন্তু এই রোগটাকে আবার বেশি ট্রিগার করে দেওয়া হয়। যেমন খাওয়ার পর কিন্তু অনেক লোক হ্যাবিট রয়েছে চা খাওয়ার, আচ্ছা, খাওয়ার খাওয়ার পর অনেক লোকের হ্যাবিট রয়েছে স্মোকিং করা, সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়া। অনেক লোকের টেন্ডেন্সি রয়েছে যে খাওয়া হয়ে গেছে যাই একটা সিগারেট খাই, তো সেখানে দেখা যায় এই রোগগুলো কিন্তু প্রচুর ট্রিগার করে যায়। তারপর হচ্ছে এমন লোক যারা কিন্তু প্রচুর খেয়ে ফেলে মানে একটা সিস্টেম আছে, আমাদেরকে 1/3 আমাদের স্টমাকটা খালি রাখা উচিত। কিন্তু কিছু লোক রয়েছে যারা কিন্তু প্রচুর খেয়ে ফেলে, তার জন্য কিন্তু ডাইজেশন প্রপার হয় না, তারা কিন্তু এই GERD সমস্যা থেকে ভোগেন। অনেক লোক রয়েছে যারা লেট নাইট খায়,
আর সারাদিন যখন খেতে পারেন না, রাত্রেবেলা কিন্তু খুব বেশি করে খায়, তাদের জন্য এই সমস্যাগুলো খুব বেশি দেখা যায়। তো এই কিছু কারণ রয়েছে যাদের কিন্তু এই জিআরডি সমস্যাগুলো দেখা যায়। আচ্ছা, মানে কারণ তো আমরা প্রচুর জানলাম, যে এই ভুলগুলো তার মধ্যে কিছু কারণ যেগুলো যেই ভুল আমরা করি, মানে আমাদের ভুলের জন্য এই সমস্যা হয়, সেক্ষেত্রে বেশ কিছু লক্ষণও নিশ্চয়ই রয়েছে, এবং তার মধ্যে কয়েকটা তো আমি বললাম, বাকিগুলো স্যার বলবেন যে আর কি কি লক্ষণ রয়েছে, মূলত যেই লক্ষণগুলো একদম স্টার্টিং এর দিকে হোক, বা যেই লক্ষণগুলো দেখলে বোঝা যাবে না আমিও জিআরডির মানে আমারও হয়েছে বা কিছু। আমি জিআরডি যে সেন্টেন্সটা রয়েছে না, তার ফুল ফর্মের মধ্যেই রয়েছে যে রিফ্লেক্স, মানে আমি খেলাম কিছু, এই খাবারগুলো কিন্তু মানে আলটিমেটলি কিছু কারণ যেন মুখে আমার চলে আসছে বারবার, টক জল চলে আসছে, মুখ তিতো হয়ে যাচ্ছে আমার, তার সঙ্গে আমার চেস্ট পেন হচ্ছে আমাদের, বা আমার অ্যাসিডিটি সমস্যা হচ্ছে। আর এই সিমটমটা খুব বেশি দেখা যায় যারা কিন্তু খাওয়ার পর কিন্তু শুয়ে পড়ে, বা রাত্রেবেলার দিকে খুব বেশি এই সমস্যাগুলো দেখা যায়। যারা অনেক সময় দেখা গেল 12টার সময় খেয়েছে, আর 12টা 10-15 পরে কিন্তু গিয়ে বেডে ঘুমিয়ে পড়েছে, তার রাত্রেবেলা কিন্তু সিমটমসটা প্রচুর ট্রেমেন্ডাসলি বেড়ে যায়, কেন খাবারটা ডাইজেস্ট হয়নি, তো ডাইজেস্ট না হওয়ার জন্য কিন্তু খাবারটা ব্যাকফ্লো হয়ে কিন্তু মুখে চলে আসে, তো এই জন্য এই সিমটমসগুলো দেখা যায়। আচ্ছা, মানে এই যে যেই উদাহরণটা আপনি দিলেন, রাতের বেলা খেয়ে শুয়ে পড়া, মানে এখনকার দিনে তো আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা খেয়ে কোনো মতে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, তাহলে এই জিনিসটা মানে খাওয়ার কতক্ষণ পর ঘুমানো উচিত বা শুয়ে পড়া উচিত? দেখুন, মিনিমাম 3 আওয়ার্সে গ্যাপ আমাদেরকে দেওয়া উচিত। আমরা রাত্রেবেলা ডিনার করছি, তো ডিনারে আমাদের 3 আওয়ার্সে গ্যাপ হওয়া উচিত। বা আরেকটা নিয়ম রয়েছে যেটা আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে, যে খাওয়ার পর আমাদেরকে 100 পা হাঁটা উচিত। 100 পা যখন আমরা হাঁটবো, তাহলে কী হবে, খাবারটা আমার একটু ডাইজেস্ট হয়ে যাবে, তাহলে আমরা ঘুমাতে পারবো। আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে আপনি যখন খাবার খাচ্ছেন, আপনার 4 রুটি খিদে আছে, 3 রুটি খান, একটু আপনাকে কিন্তু পেটটা ফাঁকা রাখতে হবে, তাহলে কী হবে, খাবারটা প্রপারলি ডাইজেস্ট হতে পারবে। আপনি যখন ওভার ইটিং করে ফেলবেন, আর অনেকটা আপনি দেখবেন যে একটা খাবার ডাইজেস্ট হয়নি আর একটা খাবার খেয়ে ফেলেছে, তো আলটিমেটলি এই সমস্যাগুলো কিন্তু আপনার ইনডাইজেশন তৈরি করবে, ইনডাইজেশন থেকে এই সমস্যাগুলো কিন্তু প্রচুর ট্রিগার করে যাবে। আচ্ছা, আর আপনি যে সমস্ত সিমটমসগুলো বললেন, সেক্ষেত্রে এই সমস্ত সিমটমসগুলো সবগুলো কি একসাথে হবে, নাকি যে কোনো কয়েকটা স্পেসিফিক কিছু যেগুলো থাকলে পরে এই মোস্ট প্রবাবলি খাবারগুলো চলে আসা, মুখ তেতো হয়ে যাওয়া, বুকে পেন, এই সিমটমসগুলো প্রেজেন্ট থাকবে। আচ্ছা, এই সিমটমস দেখার পরেই কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। কেন ডক্টরের সঙ্গে এই জন্য কনসাল্ট, কেন কি এই রোগটা কোনোদিন শুধু ওষুধের উপর কিন্তু আপনি নির্ভর হয়ে এই রোগটা আপনি ভালো করতে পারবেন না। এই রোগটাকে ভালো করতে গেলে আপনাকে দুটোই কাজ করতে হবে, একটা তো লাইফস্টাইল চেঞ্জ করতেই হবে আপনাকে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রপার মেডিকেশন। কেন কি আপনি মেডিকেশন নিচ্ছেন আর আপনি লাইফস্টাইল চেঞ্জ করতে পারছেন না, তাহলে সারা জীবন কিন্তু এই রোগটা আপনার কিন্তু থেকেই যাবে। কেন কি লাইফস্টাইলটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, আপনি প্রপার সময় খাওয়া দাওয়া করবেন না, আর যে নিয়মটা আমি বললাম যে ঘুমানো 3 ঘন্টা আগে খাওয়া উচিত আপনাকে, সেই নিয়মগুলো যখন আপনি মানবেন না, তো আলটিমেটলি আপনি কোনোদিন ওভারকাম করতে পারবেন না। আচ্ছা, আরেকটা মানে বুকে জ্বালা, এটাও তো একটা সিমটম। অবশ্যই বুকে জ্বালা অবশ্যই সিমটমস আছে। আর সেক্ষেত্রে অনেক সময় কিছু তৈলাক্ত ধরনের খাবার খেলে আমাদের বুকে জ্বালা পোড়া করে, এবং সেটা আমরা ভাবি খানিকক্ষণের জন্য যে গ্যাসের জন্য, বা অনেকটা টাইম পর অনেকটা জল খেলে আমাদের বলে বড়রা যে জল খেলে সেটা ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই বুকে জ্বালা হওয়াটা মানে কতক্ষণ বা কতদিন কন্টিনিউ হলে পরে বুঝতে পারবো যে না, এটা সেই সামান্য বুকে জ্বালা নয়? না, বুকে জ্বালা হচ্ছে কেন, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। কেন কি স্টমাকে যে অ্যাসিড রয়েছে, আপনার স্টমাকে আপনার একটা লেয়ার আছে, সেই জন্য অ্যাসিড আপনার স্টমাকে রয়েছে, এই জন্য আপনি বুঝতে পারছেন না। কিন্তু ওই অ্যাসিডটা যখন আপনার খাদ্যনালীতে চলে আসছে, ওই জায়গা কিন্তু কোনো প্রোটেক্টিভ লেয়ার নেই আপনার ইসোফেগাসকে বাঁচানোর জন্য। সেই জন্য ওই অ্যাসিডটা এতটা ডেঞ্জারাস যে মানে বলা হয় যে হাতে নিলে কিন্তু আপনার হাতে ছেদা হয়ে যেতে পারে। তো সেই অ্যাসিডটা যখন আপনার খাদ্যনালী চলে যাচ্ছে, তো আলটিমেটলি আপনার বুকে সেই জ্বালাটা আপনি ফেস করতে পারছেন। তো আপনি এটা ওয়েট করতে পারেন না যে আমি 4 দিন পর আমার জ্বালাটা 4 দিন হলে তখন যাব। ইমিডিয়েটলি আপনি যখন এই সিমটমসগুলো দেখছেন, আপনাকে ডক্টর কনসাল্ট করা উচিত। কেন কি এর কমপ্লিকেশনগুলো খুব খারাপ আছে। বারবার আপনার ইসোফেগাসে অ্যাসিড রিফ্লেক্ট হচ্ছে, অ্যাসিড বারবার যাচ্ছে, তার মানে হচ্ছে ওখানকার যে লেয়ারগুলো রয়েছে সেটা কিন্তু ড্যামেজ হচ্ছে। আর বারবার ড্যামেজ হওয়ার মানে ওখানে কিন্তু আপনার ইসোফেগাসটা কিন্তু স্ট্রাকচার হতে পারে, এজোফেজাইটিস বলে একটা সমস্যা হতে পারে। ইভেনচুয়ালি বারবার হওয়ার জন্য আপনার ইসোফেগাসে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। মানে অ্যাসিডটা যে যাচ্ছে, সেই অ্যাসিডটা একটুটা ডেঞ্জারাস রয়েছে। এই জন্য আপনাকে একদিনও ওয়েট করা উচিত নয়। যেদিন আপনি লক্ষণগুলো দেখছেন, ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। আচ্ছা,
এবং সেক্ষেত্রে জিআরডি মানে আমি একটু স্পেসিফিক্যালি জানবো যে কোন কোন খাবার খেলে পরে এর উপসর্গগুলো আরো বাড়তে থাকে বা বাড়তে পারে। আর যেটা ট্রিগার পয়েন্ট আপনি বলতে চাইছেন, তো ট্রিগার পয়েন্ট বেসিক্যালি যেটা আমি বললাম, অনেক লোকের ব্যাড হ্যাবিট রয়েছে যে খাওয়ার পর স্মোকিং করা, খাওয়ার পর চা খাওয়ার বা খাওয়ার পর ঘুমিয়ে পড়া। অনেক লোক রয়েছে বেডে খেয়ে ওখানে শুয়ে পড়লো। অনেক লোক যেটা আপনি বলেন সময় অভাব বা অনেক কিছু কারণের জন্য শুয়ে পড়ে, সেটা একটা কারণ হতে পারে যেটা আপনাকে কিন্তু এই রোগটাকে ট্রিগার করে দেবে। অ্যান্ড সেকেন্ড তারপরও কিছু কারণ বলতে গেলে পর খাবার খেয়ে নিলাম, আমি একটা খাবার খেলাম, খাবারটা আমার ডাইজেস্ট হয়নি, কিন্তু আমি তারপর দেখলাম তার মানে আর একটা ভালো একটা খাবার কিছু রান্না হয়েছে বা কোথাও পার্টিতে গেলাম, আবার আমাকে ফোর্সফুলি আমি ওটা আবার খেয়ে ফেললাম। মানে একটা মিল আমার ডাইজেস্ট হয়নি, তারপর আমার আরেকটা মিল আমি ফেলে দিলাম। তো আলটিমেটলি সেখান থেকে কিন্তু আমার এই প্রবলেমটা কিন্তু ট্রিগার করে যেতে পারে। আচ্ছা, মানে যেই জিনিসগুলোকে আমরা খুব সামান্য ভাবি, খুব সাধারণ ভাবি, সেগুলোই গিয়ে একটা বড় আকার ধারণ করতে পারে। আরো জানবো তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনি টিভি থেকে একটু দূরে এসে কথা বলুন, টিভির সাউন্ডটা একটু কমিয়ে দিন। হ্যাঁ বলছি, আমার সুগার আছে। আপনার নাম আর কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি, আমার নাম শঙ্কর দাস অধিকারী। কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। আচ্ছা, আপনার বয়সটা বলুন। 48। আচ্ছা, কি সমস্যা, কি জানতে ফোন করেছেন? আমার এই সুগার আছে, আজকে 7-8 বছর সুগার হয়ে গেছে। তারপরে গ্যাস অ্যাসিড হচ্ছে, সবসময় কোনো কিছু খেলেই গ্যাস অ্যাসিড, কোনো মতেই কমছে নি। অনেক ওষুধ খাচ্ছি, কমছে না একদম। ওটা ঠিক করলে কমবে, আর পেচ্ছাপ করলে অল্প অল্প পেচ্ছাপ হচ্ছে, ফেনা হচ্ছে খুব। ফেনা হচ্ছে খুব? না, সেরকম জ্বালা হচ্ছে না। ফেনা হচ্ছে? ফেনা, হ্যাঁ ইউরিনে ফেনা দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুগার কত আছে আপনার? সুগারটা বেশি নয়, খালি পেটে যাচ্ছে 190। পড়া পেটে 190, খালি পেটে যাচ্ছে 110। আর HbA1c বলে কোনো রিপোর্ট করেছেন আপনি? না না না। ঠিক আছে দিদি, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, প্রথম জিনিস তো আপনার সুগার জন্য আপনি কিন্তু এই প্রবলেমটা ফেস করছেন, আর ইউরিন আপনি ফেনা দেখছেন, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। ইউরিন আমাদের কিন্তু ফেনা হওয়া উচিত নয়। আপনি ইউরিন ACR রিপোর্টটা আপনাকে করতে হবে, ফাস্টিং PPN HbA1c রিপোর্ট আপনাকে করে নিতে হবে। আর আপনি দীর্ঘদিনের ডায়াবেটিক পেশেন্ট, সেই জন্য আপনার কিন্তু কিডনি ইফেক্ট আসার চান্সেস হাই রয়েছে। আর ডায়াবেটিক পেশেন্টদের অ্যাসিডিটি হওয়াটা খুবই কমন ব্যাপার, কেন কি প্যানক্রিয়াস যে আমাদের গ্ল্যান্ড অর্গান রয়েছে না, সেটা আলটিমেটলি আমাদের মিক্সড গ্ল্যান্ড বলা হয়। তার দুটোই কাজ রয়েছে, ইনসুলিনও আমাদের যেরকম সিক্রেট করে, সেরকম কিছু আমাদের ডাইজেস্টিভ এনজাইমও রিলিজ করে আমাদের। তো ওই মানে আমাদের অর্গান যখন ইফেক্ট হয় না, তখন আমরা দেখি ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্টদের তাদের কিন্তু এই ইনডাইজেশন বা অ্যাসিডিটি সমস্যা চলে আসে। আপনি মিদনাপুর থেকে বলছেন, আপনি আমাদের চেম্বার যোগাযোগ করুন। খড়গপুর, মেচেদা, দু জায়গায় আমাদের চেম্বার রয়েছে। কেন কি আপনার যে সমস্যা রয়েছে, এটা ঠিক এমন ট্রিটমেন্ট দরকার বা এমন গাইডলাইন্স দরকার যেখান থেকে আপনি পার্মানেন্ট বেরিয়ে আসতে পারেন। টেম্পোরারি রিলিফ পেয়ে আপনি কিন্তু নিজেকে সুস্থ করতে পারবেন না। তো হেল্পলাইন নাম্বার ফোন করুন, ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন। একদমই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দেখুন, একদম আমার হাতের নিচে হেল্পলাইন নাম্বার ইয়েলো বক্সে যাচ্ছে, এই নাম্বারে ফোন করলে অবশ্যই সমাধান পাবেন। যে আলোচনায় ছিলাম যে এই যে জিআরডি যদি দীর্ঘদিন যাবত আমাদের শরীরে থাকে, তাহলে কি কি জটিলতা আসতে পারে? দেখুন, জিআরডি দেখুন আমাদের কমপ্লিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের স্ট্রিকচার হতে পারে ইসোফেগাসে। আমাদের ইসোফেজাইটিস বলে একটা সমস্যা, যেখানে ইনফেকশন হয়ে যেতে পারে বা ইনফ্লামেশন হয়ে যেতে পারে আমাদের। তারপর হচ্ছে ক্যান্সার পর্যন্ত হওয়ার চান্সেস আমাদের ইসোফেগাসে থাকে, কেন কি অ্যাসিড যখন বারবার ইসোফেগাসে যায়, ওখানে কিন্তু আমাদের কোনো প্রোটেক্টিভ লেয়ার নেই। তো সেই জন্য প্রোটেক্টিভ লেয়ার না থাকার জন্য অ্যাসিডটা কিন্তু আমাদের যে আশেপাশে যে মাসেলস টিস্যুগুলো রয়েছে তাকে কিন্তু ড্যামেজ করে দেয়। তো আলটিমেটলি সেখানে এই রোগটা হওয়ার চান্সেস বেশি থাকে আমাদের। এই জন্য যারাই কিন্তু জিআরডির মতন সমস্যায় আক্রান্ত রয়েছে, কেন কি এই দুদিনে আপনার এই সমস্যা কমপ্লিকেশন আসবে না, কিন্তু আপনি এই সমস্যাটা যখন দীর্ঘদিন ফেলে রেখেছেন, বছরের পর বছর আপনি ফেলে রেখেছেন, আপনি তাকে কিছু মানে গ্যাসের ওষুধ খেয়ে তাকে কিন্তু আপনি চাপানোর চেষ্টা করছেন, সেখান থেকে কিন্তু আপনার এই একটা বড় সমস্যা আপনার অ্যারাইজ করতে পারে।
আচ্ছা, মানে সেই ছোট ছোট ব্যাপারগুলো ধীরে ধীরে বড় হলে পরে কি সমস্যা হতে পারে, কতটা ভয়ানক সমস্যা অবধি যেতে পারে আশা করি বুঝতে পারছেন। এবং এবার একটু জানতে চাইবো যে যখন পেশেন্টরা এই সমস্যা নিয়ে আসে তাহলে তাদের কি টেস্ট করতে দেওয়া হয়, মানে কি করে তারা এই রোগটা শনাক্ত করা যায়? দেখুন, জিআরডিতে এমন মানে স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন নেই, কিন্তু হ্যাঁ আমরা তার সঙ্গে একটা এন্ডোস্কোপি আমরা করে নিতে পারি। এন্ডোস্কোপি আমরা চেক করে নিতে পারি যে ভিতরে অন্য ধরনের কোনো সমস্যা আসছে কি না। তো জিআরডির জন্য আমাদেরকে ক্লিনিক্যালি পেশেন্টকে দেখে আমাদেরকে ডায়াগনোজ করতে হয়, আর খুব জোর দরকার হলে আমরা এন্ডোস্কোপি করে নিতে পারি। আচ্ছা, আরও জানবো তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন, আপনার নামটা বলুন। অজিত গাইন, দক্ষিণ 24 পরগনা ভাঙড় থেকে বলছি। আচ্ছা, আপনার ব্যাপারেই জানবেন তো? হ্যাঁ, আপনার বয়সটা বলুন। আমার আমার বয়স হ্যাঁ হ্যাঁ, আপনার বয়স। 45। 45। আচ্ছা, কি সমস্যা, মানে কি জানতে ফোন করেছেন? খুব দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় আমসা আছে, পেটের কাছে কামড়ায়, আর ওইটা করে শরীর গরম হয়ে গেলে আমার আমসা হয়, আর তার থেকে গ্যাস হলে বুক টুক কনকন করে, গায়ে দুধ থাকে না। এই আমাশয়ের সমস্যা কতদিনে? হ্যাঁ হ্যাঁ, সাদা আমসা। কতদিনের সমস্যা এটা? হ্যাঁ হ্যাঁ, মানে কতদিনের সমস্যা? ও আজ 2-2.5 বছর হচ্ছে। কোনো চিকিৎসা করিয়েছেন আপনি? 2 থেকে 2.5 বছর। কোনো মেডিসিন, কোনো চিকিৎসা করিয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, পিজিটি দেখিয়েছে ডাক্তারের একটা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। সঙ্গে থাকুন। দেখুন, আপনি যে প্রবলেমটা বলছেন, আমাশয় কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নেই। এটা কিন্তু আমাদেরকে অ্যান্টোটক্সিন বলা হয়, যেটা আমরা আয়ুর্বেদে বারবার বলি আম। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে চিকিৎসা করে এসে আপনাকে কিন্তু শরীর থেকে পুরোপুরি ক্লিয়ার করতে হবে। তার সঙ্গে যেটা ক্লিয়ার করবেন সেটা তো একটা পার্ট রয়েছে, অ্যান্ড সেকেন্ড পার্ট কিছু এমন আয়ুর্বেদের মেডিসিনও রয়েছে যেটা কিন্তু আপনার শরীরে তাকে কিন্তু ডাইজেস্ট করে দিতে পারি, যেটা আমরা আয়ুর্বেদের দীপান পাচন বলি। তো এই ট্রিটমেন্ট কিন্তু এইভাবে আপনার হবে না যে আপনাকে এখান থেকে আমি একটা ওষুধ বা দুটো ওষুধ বলে দেবো, সেটা খেলে আপনার প্রবলেম সলভ হবে না। আপনার তার জন্য কিন্তু আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি যখন চেম্বারে আসবেন, তারপর যে মেডিকেশনগুলো আমি দেবো আপনাকে নিয়ম মাফিক খেতে হবে। মোটামুটি 2 থেকে 3 মাস আপনি যখন খাবেন তখন কিন্তু এই প্রবলেমটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দেখুন, একদম আমার হাতের নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে ইয়েলো বক্সে, এই নাম্বারগুলোতে ফোন করুন, অবশ্যই সমাধান পাবেন। আচ্ছা, আপনি যে অ্যাসিডটার কথা বললেন, যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতিও আনতে পারে ফিউচারে, সেক্ষেত্রে সেই অ্যাসিডটা রিলিজ করতে গেলে কি করা যেতে পারে? রিলিজ মানে সেই অ্যাসিডটা আমাদের শরীর থেকে বের করার ক্ষেত্রে কি করা যেতে পারে? মানে ট্রিটমেন্ট অবশ্যই মেডিসিনের থ্রুতে? না, আপনি অ্যাসিড শরীর থেকে বার করা হয় না। বেসিক্যালি হাইপার অ্যাসিডিটি আপনার যখন হচ্ছে, বেসিক্যালি হাইপার অ্যাসিডিটি মানে অ্যাসিড একটা পিএইচ লেভেল আছে, ওর থেকে যখন বেশি বা হাইপার হয়ে যাচ্ছে তখন আলটিমেটলি এই সমস্যাগুলো আপনি শরীরে দেখতে পাচ্ছেন। হাইপার অ্যাসিডিটি হয়ে গেলে তো আলটিমেটলি আমাদের স্টমাকে আমরা দেখি আলসার ফর্ম হয় আমাদের, বা অন্য অন্য সমস্যা আমাদের শরীরে চলে আসে। তো সেই জায়গায় কিন্তু, আর এই হাইপার অ্যাসিডিটি হওয়ার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল বা যে খানপান, যে আমি কারণগুলো বলেছি, তার জন্যই কিন্তু এই প্রবলেমগুলো আমাদের হয়েছে। জল থেকে কি হতে পারে? হ্যাঁ? জল থেকে না, জল থেকে আপনার হাইপার অ্যাসিডিটি, জল তো আমাদের ভালো। আমাদেরকে বলা হয় যে খালি পেটে আমরা যত বেশি জল খাই, খাওয়ার পর কিন্তু ইমিডিয়েটলি জল খাওয়া উচিত নয় আমাদের। কেন খাওয়ার পর আমরা যখন অনেকটাই এটাও ভুল করে ফেলে, এটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে যে খাওয়ার পর কিন্তু সেই জল খেয়ে ফেলে, সেই জন্য তাদের ডাইজেশন কিন্তু স্লো হয়ে যায়। তো আপনি যখনই জল খাচ্ছেন, আপনাকে মিনিমাম হাফ অ্যান আওয়ার পর আপনি জল খেলে তাহলে ডাইজেশনটা আপনার স্মুথ থাকবে। অনেকে বলে যে জল খেলেও তার মুখ টক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই ব্যাপারটা কি? সেটা তাদের মানে ইনডাইজেশনের সমস্যা রয়েছে। আচ্ছা, তার ইনডাইজেশনের সমস্যা রয়েছে, সেই ইনডাইজেশন জন্য তার কিন্তু এই ফিলটা হচ্ছে যে জল খেলেও তার কিন্তু মুখ টক হয়ে যাচ্ছে বা অ্যাসিড ফর্ম হয়ে যাচ্ছে। ওকে, বেশ, আরও জানবো তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি দমদম থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বকুল আচার্য। আপনার বয়স? আমার জন্য বলছি না, আমার ভাইয়ের বউর জন্য বলছি। আচ্ছা, আপনার ভাইয়ের বউয়ের বয়স? তার 44 মতন হবে, হয়তো 44। আচ্ছা, কি সমস্যা? ওর না আগে বাথরুমের খুব সমস্যা ছিল। হ্যাঁ, মানে ঘন ঘন বাথরুমটা হয়ে যেত, মানে নিজে সামলাতে পারতো না, কোথাও বেরোতে পারতো না,
মানে গেলে রাস্তায় অসুবিধা হতো এরকম, হ্যাঁ। হুম। তো তারপরে ডাক্তার তো দেখি একটা ওষুধ হোমিওপ্যাথি খেয়েছে, তারপরে খাওয়ার পরে তো কম ছিল না, অনেকদিন খাওয়ার পরে তারপরে আবার এমনি আপনার অ্যালোপ্যাথি দেখিয়েছে, কিন্তু ওরা বলেছে দেখে যে একটা নাকি টিউমার হয়েছে ওখানে, হ্যাঁ, ইউটেরাসে। এবার সে টিউমারটা নাকি খুব মানে এমন জায়গা আছে, ওটাকে মানে ঠিকঠাক মানে অপারেশন করতে গেলে অসুবিধা হবে নাকি, সেই জন্য 3 মাস ওষুধও খেতে বলেছে, হ্যাঁ। তা ওটা কি ওষুধ খেলে কি ওটা কমে যায়? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি যে রিপোর্টগুলো করেছেন ওই রিপোর্টে আপনি আমাদের চেম্বার নিয়ে ভিজিট করুন। টিউমার, সিস্ট, ফাইব্রয়েড এর ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, কিন্তু আমাদেরকে সাইজ দেখতে হবে, পজিশন দেখতে হবে, তারপর আমরা বলে দেবো যে এটা কতদিন খেলে এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। একদমই, বেশ অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দেখুন, একদম আমার হাতের নিচে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে ফোন করুন, অবশ্যই সমাধান পাবেন। এবার একটু ট্রিটমেন্ট নিয়ে জানবো যে আয়ুর্বেদে এর কি কি ট্রিটমেন্ট রয়েছে। দেখুন, জিআরডি ট্রিটমেন্ট খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদে, আর এই ট্রিটমেন্টটা আপনি পার্মানেন্ট রিলিফ পেয়ে যাবেন। কেন কি আপনি নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড সমান 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। নিদান পরিবর্জন অনেক লোকই জানে না যে এর ম্যানেজমেন্টটা কিন্তু বাড়িতে আমাদের করতে হবে। কেন কি যেটা আমি বললাম, খানপান রয়েছে বা আমাদের সুগার হ্যাবিট যেটা রয়েছে, বা যে স্মোকিং, চা বা ক্যাফিন যে অ্যাডিকশানগুলো রয়েছে, এইসব জিনিসগুলো আমাদেরকে পেশেন্টকে একটা পার্ট আমাদের কাউন্সিলিং করতে হয়। তার পাশে হচ্ছে আমাদের যে পঞ্চকর্মা থেরাপি। অনেক লোকে থাকে যে অগ্নিমন্দ হয়ে যায়, অগ্নিমন্দ মানে জঠরাগ্নি যেটা রয়েছে সেটা ঠিকঠাক ফাংশন করছে না, তার জন্য তার ডাইজেশনটা অনেকটা ডিলে হয়ে যায়। অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু সময়তে খেয়ে নিচ্ছে, কিন্তু তার ডাইজেশনটা প্রচুর ডিলে হয়ে যাচ্ছে, সে ঠিকঠাক একবেলা খেলে একবেলা খিদেই পাচ্ছে না। তো সেখানে কিন্তু আমাদের পঞ্চকর্মা থেরাপি, ডিটক্সিফিকেশন, দীপন পাচন আমাদের যে ট্রিটমেন্ট রয়েছে, তার সঙ্গে আমাদের কিছু মেডিসিন রয়েছে যেটা জিআরডি, যেটা আয়ুর্বেদে আম্লপিত্ত বলা হয়, তারপর কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, জিআরডির যারা রোগী রয়েছেন তাদের খাদ্যাভ্যাসে কি কি পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, জিআরডি পেশেন্টদেরকে খাদ্য অভ্যাস বলতে গেলে তাদেরকে কিন্তু লাইট খাওয়া দাওয়া করা উচিত। তাদেরকে বাইরে যত খাওয়া দাওয়া রয়েছে, ফ্রাইড খাবার, স্টোর খাবারগুলো, ময়দা জাতীয় জিনিস, এই জিনিসগুলো কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হবে ওনাদেরকে। তারপর হচ্ছে প্যাকেট ফুডগুলো তাদেরকে টোটালি অ্যাভয়েড, সময়তে খাওয়া দাওয়া করতে হবে। আর নিয়ম বানাতে হবে যে খাবারগুলো, মানে যেটা আমি আগে বললাম, 4 রুটি খিদে আছে 3টে রুটি খেতে হবে, একটা রুটি খিদে জায়গায় ছেড়ে দিতে হবে, তাহলে একটু ডাইজেশনটা স্মুথ হবে। আফটার 3 ঘন্টা পর আপনি দেখবেন আপনি ঠিক একটা খিদে আপনি একটা পেয়ে যাবেন। তার সঙ্গে আপনাকে কিছু যোগা, প্রাণায়াম আর এক্সারসাইজ আপনাকে করতে হবে। কারণ যাদের ওবেসিটি রয়েছে, ওয়েট তাকে কিন্তু কমাতেই হবে। ওয়েট না কমাতে পারলে তার কিন্তু প্রবলেমটা সলভ হবে। মোটামুটি কোন এজের পেশেন্ট আপনি বেশি দেখছেন? জিআরডি পেশেন্ট মিডল এজ যারা সবথেকে বেশি সাফার করে। আচ্ছা। কেন কি তাদেরই তো সবথেকে বেশি মানে চোখে খিদে থাকে, মানে বাইরে বেরোলে যেটাই সামনে পায় সেটা খেয়ে নেয়, বা লেট নাইট ওরাই খাওয়া দাওয়া করছে, রাত্রেবেলা জাগরণ ওরাই করছে, দুপুরবেলা ঘুমিয়ে পড়ে সেটাই তারাই করছে। তো একদম। আলটিমেটলি বা স্মোকিং বলুন বা অ্যাডিকশন বলুন, তারাই বেশি করছে। তো মিডল এজ পেশেন্টরা সবথেকে বেশি অ্যাটাক হচ্ছে। আমি আরো জানবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আপনার নাম? আমি সবং থেকে বলছি, মেদিনীপুর সবং। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাসুদেব মন্ডল। আচ্ছা, বয়স? বয়স 50। আচ্ছা, কি সমস্যা, কি জানতে ফোন করেছেন বলুন? আমার যে শরীরে যে কোনো খেলে অ্যাসিড হয়ে যাচ্ছে শুধু, আর এরকম সিস্টেমে থাকলে সেটা হবে না, এটা জানবো। কি মানে কিছু খেলে অ্যাসিড হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভি গ্যাস হয়ে যাচ্ছে পেটে। ঠিক আছে, দেখুন ওটা কী খেলে আপনার প্রবলেমটা বেড়ে যাচ্ছে, কি না খাবেন, তার জন্য আপনাকে চেম্বার ভিজিট করতে হবে। কেন কি প্রত্যেক মানুষের শরীর আলাদা, প্রত্যেক মানুষের প্রগতি আলাদা, দোষ আলাদা, তো আমাদেরকে জানতে হবে। একবার আপনি চেম্বারে আসুন, আমি সমস্ত ডিটেল আপনাকে দিয়ে দেবো। একদমই, বেশ ধন্যবাদ ফোন করার জন্য। আরও একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দন্দন সেন্ট্রাল জেল দিয়ে বলছি ম্যাডাম। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলুন। আমার নাম আছে যতন সিং। আচ্ছা, বয়স? বয়স আছে 42। আচ্ছা, কি সমস্যা বলুন? সমস্যা অ্যাকচুয়ালি আমার না, আমার ওয়াইফের সমস্যা আছে। আপনার ওয়াইফের এজটা বলুন, বয়সটা। 32 বছর। আচ্ছা, বলুন। বলছি কি ম্যাডাম, ওনাকে যেরকম কি বেশি তেল মশলা খেলে, ঠিক আছে, একটু জোরে বলুন। একটু জোরে বলুন। হ্যাঁ, বেশি তেল মশলা খেলে হ্যাঁ। হ্যাঁ অ্যাসিডিটি হতে থাকে, আর আপনার পুরো
মানে মানে যে চেস্ট আছে, চেস্ট মধ্যে পিন পিন টাইপ মারে আর পুরো শরীর হাতটা ব্যথা করে। আর বেশি তেলটাও আপনার কোনো তেলে ভাজা খেলে ওরকম হয়। আমাশা টাইপেরও হয়, পায়খানা, পাতলা পায়খানা। এটা কতদিন থেকে হচ্ছে? এটা হচ্ছে আপনার ওই ধরে নিন 1 মাস দিয়ে হচ্ছে। কোনো ওষুধ দিয়েছেন? না, কোনো তো ওষুধ তো এখন পর্যন্ত নিইনি। যেরকম হালকা ফুলকা যেরকম প্যান 40 প্যান দিয়ে এরকম খাই, কিন্তু ওইটা দিয়ে আরাম পাচ্ছে। কি করেন হালকা ফুলকা? তো আপনার প্যান 40 প্যান দিয়ে এরকম মানে কিছু যখন বেশি হলো ওইটা চেঞ্জ, ঠিক আছে, তাও কিন্তু কন্টিনিউ আরাম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এটা এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম কি আপনি কোনো ওষুধ দিয়েছেন কিনা। আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা আমাদের। কেন কি আমি বললাম, আমি প্রোগ্রামে আমি এটা বলেছি যে মানুষরা এই ওষুধ খেয়ে কিন্তু নিজের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে। আর প্যান 40, রেন্ট্যাক, জিনট্যাক, হিস্ট্যাক আমরাও জানি, আমরাও মডার্ন প্যাথিতে আমরা ইন্টার্নশিপ করেছি, আমরাও জানি সমস্ত। কিন্তু প্রবলেমটা কী বলুন তো, এটা কিছু সাময়িক রিলিফের জন্য, রোগটাকে ভালো করার জন্য নয়। আপনি যে প্রবলেমটা ফেস করছেন তার প্রপার লাইন অফ ট্রিটমেন্ট দরকার আছে। আর সমস্যাটা জাস্ট অ্যারাইজ করেছে, 1 মাস হয়েছে, যেটা আপনি বললেন। তো এখন থেকে প্রপার গাইডলাইন্সে আসুন, প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড প্রপার ম্যানেজমেন্টে আসুন, তাহলে আপনার মিসেস এই প্রবলেমটাকে পার্মানেন্টলি কিওর হয়ে যাবেন। না হলে সারা জীবন আপনাকে এই পেটের সমস্যার জন্য কিন্তু আপনার মিসেস আপনাকে জ্বালাবে। এই জন্য আপনাকে বলবো হেল্পলাইন বা ফোন করুন, ইমিডিয়েটলি আমাদের চেম্বার যোগাযোগ করুন। সমস্যাটা জাস্ট অ্যারাইজ হয়েছে, 2-3 মাস ট্রিটমেন্ট করুন, প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। একদমই, বেশ ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন স্ক্রিনের নিচে একদম হেল্পলাইন নম্বর যাচ্ছে, এই নম্বরে ফোন করুন, অবশ্যই সমাধান পাবেন। এবং এবারে যেটা জানবো যে আপনি বললেন যে আয়ুর্বেদ ট্রিটমেন্টের কী কী ফ্যাসিলিটিস রয়েছে, সেক্ষেত্রে আমার লাস্ট প্রশ্ন এটা থাকবে যে আমরা কেন আয়ুর্বেদের হাত ধরবো? মানে এই যে জিআরডির যে প্রবলেমগুলো একেবারেই কি নির্মূল হয়ে যাবে? যারা অনেক দিন ধরে এই রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে একেবারেই ধীরে ধীরে নির্মূল হয়ে যাওয়া সম্ভব? দেখুন, আয়ুর্বেদে এটাই তো বেনিফিট রয়েছে। আয়ুর্বেদ আপনাকে আপনার জীবন, আপনার লাইফস্টাইলটাকে পুরোপুরি চেঞ্জ করে। আপনি একটা রোগ নিয়ে এসেছেন, রোগটা আপনি মানে অনেক লোক, ম্যাক্সিমাম লোকই যারা জিআরডি বলুন, হাইপার অ্যাসিডিটি বলুন, যারাই পেশেন্ট রয়েছে তারা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট উপরেই রয়েছে। আজকে জিআরডি একটা রোগ যখন ক্রনিক স্টেজে চলে যায়, একটা রোগ তৈরি হয়ে যায়। এখানে আপনি আয়ুর্বেদ যখন ট্রিটমেন্ট করাবেন, আপনি জানতে পারবেন কী ধরনের খানপান আপনাকে করা উচিত, কী ধরনের লাইফস্টাইল আপনাকে করা উচিত, আর কী ধরনের এমন মেডিসিন আছে যেটা আপনি কিন্তু পার্মানেন্টলি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। তার কিন্তু কোনো ধরনের কিন্তু আপনার কিন্তু কোনো কমপ্লিকেশন নেই, সাইড এফেক্ট নেই। কেন আয়ুর্বেদ হার্বাল মেডিসিন কিন্তু আমরা ইউজ করি। অ্যান্ড তারপর হচ্ছে সবথেকে বেস্ট পার্ট পঞ্চকর্মা থেরাপি, যেখানে ডিটক্সিফিকেশন একটা সবথেকে বেস্ট রাস্তা রয়েছে। মানে এই যে পঞ্চকর্মা থেরাপি যেটা আপনি বলেন, এটা কি একেবারে শেষ পর্যায়ে, মানে খুব ইমার্জেন্সি টাইমে ব্যবহার করা হয়? মানে সেই ইমার্জেন্সি না, এই এমার্জেন্সি না। পঞ্চকর্মা থেরাপি হচ্ছে পেশেন্টের শরীরটাকে ডিটক্স করার জন্য, রিজুভিনেট করার জন্য, নারিশড করার জন্য, ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য এটা সবথেকে ভালো জিনিস। আচ্ছা, বেশ, আশা করি আপনারা বুঝতে পারলেন এই জিআরডি, যেটা খুব সামান্য শুনতে লাগলেও, যেটা সিমটমসগুলো অল্প অল্প করে শুনলে সামান্য লাগলেও, যেটা ভবিষ্যতে কত ভয়ঙ্কর হতে পারে এবং কোথা থেকে এর সমাধান পাবেন। অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ডক্টরকেও।